নমস্কার। আমাদের স্ক্যাটার থটসের মেঘের গল্পগুলির মধ্যে থেকে আমাদের শ্রোতাদের সব থেকে প্রিয় গল্পের তালিকা করার চেষ্টা করলে যে গল্পটা একেবারে ওপরের দিকে ভেসে আসে তার নাম পি। আপনাদের আবদার মেটাতে লেখিকা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই গল্পটির দ্বিতীয় পার্ট লিখেছিলেন। এমনই জোর আপনাদের ভালোবাসার। তা আপনাদের তথা আমাদের এহেন প্রিয় লেখিকা অনিন্দিতা নাথের আরেকটি গল্প শুনবেন নাকি আজ? অনিন্দিতা নাথ বর্তমান ভৌতিক ও অলৌকিক সাহিত্যে বেশ উল্লেখযোগ্য একটি নাম। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার 3টি বই। পালক পাবলিকেশন থেকে ত্রাসের ঘর, এবারত প্রকাশনী থেকে লুকাশিয়া এবং বর্ণলহরী প্রকাশনী থেকে মহিভোগ। বইগুলোর লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। আশা করছি আজকের গল্পটি শোনার পর বইগুলি সংগ্রহ করতে আর সামান্যতম দ্বিধা থাকবে না। আসুন তবে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, অনিন্দিতা নাথের লেখা ভয়ের গল্প ভূতু। বন্ধ দরজার ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। কাছের জানালার বাইরে অনেকগুলো উৎসাহী চোখ ওপাশে ঘটে চলা ঘটনাগুলো দেখার চেষ্টা করছে। ঘরের ভেতরে চলছে এক নিষ্ঠুর দৃশ্য। একটি 12-13 বছরের ছেলের চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছে একটি মানসিকভাবে অসুস্থ মেয়ে। সম্পর্কে সে ছেলেটির দিদি, আর বিছানায় শুয়ে থাকা বিকলাঙ্গ বাবা অসুস্থ মেয়েটিকে আরও যেন উৎসাহ দিচ্ছে ছেলেটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। আরো জোরে মার, মেরে একদম শেষ করে দে। একটুখানি বাতাসের জন্য ছেলেটা ছটফট করছে। পাগল মেয়েটা ছেলেটার গলার ওপর হাঁটু দিয়ে চেপে ধরেছে, চুলের মুঠি ধরে মাটিতে ঠুকছে। পাশের ঘরে তাদের মা মৃত অবস্থায় পড়ে আছে। আর সহ্য করতে পারল না ছেলেটা, এক ধাক্কায় দিদিকে ফেলে দিতেই খাটের কোনায় মাথাটা ঠুকে গেল মেয়েটার। অসহ্য চিৎকার করে সারা ঘরটা ভরিয়ে দিল পাগল মেয়েটা। বিকলাঙ্গ বাবা বিছানায় শুয়ে অস্ত্রাপ্য ভাষায় তার মৃতা মাকে গালাগালি করে যাচ্ছে। আর সহ্য করতে পারল না ছেলেটা, ঘরের কোণ থেকে খেলটা তুলে নিয়ে এক বাড়ি বসিয়ে দিল বাবার মাথায়। শব্দটা করেই বৃদ্ধের শরীরটা কয়েকবার কেঁপে উঠে থেমে গেল। পাগল মেয়েটা ঘরের কোণে গুটিয়ে বসে আছে। খিলের গা থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। খাটের ওপরে পড়ে থাকা মৃত বাবার শরীর থেকে রক্ত বেরিয়ে ছেঁড়া কম্বল ভিজে উঠেছে। রক্তের গন্ধে সারা ঘর ভরে আছে। পাড়ার লোকে বাইরে থেকে কি বুঝলো কে জানে, কিন্তু ভিতরে যে কিছু একটা ঘটেছে সেটা বুঝতে পেরে চিৎকার করে যে যেদিকে পারল ছুটল। কয়েকজন দৌড়লো থানার দিকে, অথচ কিছুক্ষণ আগেই যদি তারা দরজা ভেঙে বাড়িতে ঢুকতো তাহলে এই বিপদটাই ঘটতো না। পাশের ঘরে মায়ের শরীরটাকে একবার দেখে নিয়ে রান্নাঘর থেকে কেরোসিন তেলের জার এনে সারা বাড়িতে ছড়ালো ছেলেটা। তারপর পকেট থেকে কাঁপা হাতে দেশলাই বের করে একটা কাঠি চালিয়ে জ্বলন্ত মুখটা ছুঁড়ে দিল ওই নীল বহমান তেলের দিকে। বাড়ির পেছনের দরজা বন্ধ করে কয়েক মুহূর্ত অপেক্ষা করল। ভেতর থেকে তখন পাগল দিদির অসহায় আর্তনাদ ভেসে আসছে। সন্ধে নেমেছে অনেকক্ষণ। কালো আঁধারে কমলা রঙের আগুনের নাচনকে পেছনে ফেলে এবারে ছুট লাগালো ছেলেটা। অন্ধকার পাহাড়ি রাস্তার বুক ছিঁড়ে ছুটে চলেছে সে। দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের মধ্যে এসে পৌঁছলো। দম আটকে আসছে, শ্বাস ফুলে উঠছে। একটা বড় পাইন গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো সে। হাতে তখনও বাবার শুকিয়ে যাওয়ার রক্ত লেগে রয়েছে। নাকের কাছে এনে জোরে একটা নিঃশ্বাস নিল। রক্তের গন্ধটা তো বেশ। সে ভেবেছিল গা গলিয়ে উঠবে, তার বদলে মাথার মধ্যে ঘুমিয়ে থাকা একটা ক্লিপ যেন নড়ে উঠল। হাতে শুকিয়ে যাওয়া রক্তের ছিটা মুখের কাছে এনে জিভ দিয়ে একবার সেটার আস্বাদ নিতে চেষ্টা করল সে।
একটা একটা হালকা নোনতা ভাব। ছেলেটা চারিদিকে তাকিয়ে দেখল, রাতের অন্ধকার একেবারে ঝুঁকে তার মাথার ওপর, যেন যেন তাকেই দেখছে। আর কিছু দূর এগোলেই রেল স্টেশনে পৌঁছে যাবে। না না, এখানে আর থাকা ঠিক হচ্ছে না, থাকলেই পুলিশে তাকে সংশোধনাগারে পাঠিয়ে দেবে। সেটা ভেবেই সে আরও দ্রুত পথ চলল। পকেটে হাত দিয়ে দেখল সেখানে 100 টাকার মতো পড়ে আছে। আজ এই টাকার জন্যই যত বিপত্তি। কিছু বছর আগেও জীবনটা স্বাভাবিক ছিল। হ্যাঁ, ওর দিদি ছোট থেকেই অসুস্থ ছিল, কিন্তু ছেলেটা স্কুলে পড়তো। তার মা লোকের বাড়িতে কাজ করত, বাবা একটা কারখানায় কাজ করত। 3 তলা উঁচু সমান ক্রেনের ওপর কাজ করতে গিয়ে পড়ে যায় বাবা, আর দাঁড়াতে পারেনি। ধীরে ধীরে জীবনের সুখগুলো কেমন যেন ঝরা ফুলের পাপড়ির মতো শুকিয়ে যেতে লাগলো। মায়ের সামান্য পয়সায় দিদি বাবা দুজনের চিকিৎসা অসম্ভব ছিল। ছেলেটার স্কুল বন্ধ হলো, তারপর তার জায়গা হলো মেকানিকের দোকানে। বাড়িতেও স্বাভাবিক কথাবার্তা বন্ধ হয়ে যায়, সারাদিন শুধু চিৎকার আর চিৎকার। মা কাজের চাপে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল। প্রায় রোজই খুসখুসে জ্বর আর কাশির সময় রক্ত উঠে আসত। তবু কোনো উপায় নেই, ওই শরীরেই কাজে যেতে হতো রোজ। আজ সকালে দিদি মিষ্টি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। মাস শেষ হতে এখনো 12 দিন বাকি, পড়ে আছে মাত্র 200 টাকা। কাল রাত থেকে মা একবারের জন্য চোখ খোলেনি। রাতে মায়ের মাথার কাছে বসে অনেকবার ডেকেছিল ছেলেটা, মা, ও মা, একবার চোখ খোলো মা, মা। সকালে বাবার থেকে লুকিয়ে মায়ের জন্য ওষুধ কিনে এনেছিল, কিন্তু সে ওষুধ মাকে আর খাওয়াতে পারেনি। তার আগেই মা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে অনন্তের পথে। মায়ের মৃত্যু সংবাদ দিতেই পাশের ঘরে এসেছিল, আর তখনই দিদির সেই আক্রমণ আর বাবার অশ্রাব্য গালিগালাজ। ফলস্বরূপ হাত সে একেবারে অনাথ। ট্রেনের হুইসেলের শব্দে ছেলেটার ঘোর কাটল। চারিদিকে তাকিয়ে দেখল সে স্টেশনের কাছে এসে গেছে। একটা টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠে বসল। অন্ধকার রাতের বুক ছিঁড়ে স্টেশন কাঁপিয়ে ছনছন শব্দ তুলে এগিয়ে চলল ট্রেনটা। ট্রেন কোথায় যাচ্ছে তা ছেলেটা জানে না। ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। যাক, এতদিন পড়ে পড়ে মার খাওয়ার তো অবসান হয়েছে। তবে মায়ের জন্য কোথাও গিয়ে একটু খারাপ লাগছে তার। ভোর রাতে মা যখন শেষ নিঃশ্বাস নিচ্ছে তখন একবার জ্ঞান ফিরে এসেছিল। মা একটা কথাই বলেছিল, বাবু, পালিয়ে যা। সেই পালিয়ে যাওয়াটা যে এত আনন্দের, এত সুখের, তা ছেলেটা এতদিন বুঝতেই পারেনি। গ্রামের মধ্যে পাকা বাড়ি বলতে হাতে গোনা কয়েকটাই। এই বাড়িটা এই এলাকার ডাক্তারদের জন্য বানানো সরকারি কোয়ার্টারের অংশ, কিন্তু এই কোয়ার্টারগুলোতে কোনো ডাক্তার থাকে না। পঞ্চায়েত প্রধানের লোকজন জবরদখল করে সেটাকে আজকাল ভাড়া দেয়। এখানকার হাসপাতালের অবস্থা এতই খারাপ যে কোনো ডাক্তারই এখানে বেশি দিন টেকে না, আর টেকলেও 1 কি 2 তারাও সদরের দিকে গিয়ে ভাড়া থাকে। সীতাপুর লোকচক্ষুর আড়ালেই রয়েছে। সার দিয়ে খালি পড়ে থাকা ঘরগুলোর মধ্যে মাত্র 2 ঘর ভাড়াটে। সেই রকমই একটা ঘরে এখন বসে আছে অপর্ণা। মাস কয়েক হয়েছে ওরা এই গ্রামে এসেছে। অপর্ণার শরীরটা খুব একটা ভালো না থাকায় অতনু গ্রাম থেকেই একজন কাজের লোক শ্যামলীকে জোগাড় করেছে। শ্যামলী ঘরের সমস্ত কাজ করে। আজ সকাল থেকেই বৃষ্টিতে চারিদিক ভেসে যাচ্ছিল। গ্রামের অধিকাংশ বাড়ি মাটির, কিছু কিছু বাড়ির চাল ফুটো হয়ে ঘরে একেবারে জল থই থই অবস্থা। ত্রিপল দিয়ে কোনো মতে ঢেকে তারা নিজেদের জীবনটাকে ভেসে যাওয়ার হাত থেকে আটকে রেখেছে। শ্যামলীর বাড়িরও সেই একই অবস্থা। তার রাস্তায় কাজে আসতে একটু দেরি হচ্ছে। সকাল থেকে জানালার ধারে বসে গ্রামের বৃষ্টি দেখছিল অপর্ণা। তার ছেলেবেলাটা কেটেছে কলকাতায়।
এই গ্রামের পরিবেশ তার জন্য একেবারেই আলাদা। এক রাতে অতনু এসে বলল কালকের মধ্যেই ওদের কলকাতা থেকে বেরোতে হবে। ওরা সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল। তখনই জানতে পেরেছিল অতনুর চাকরির পোস্টিং এসেছে সীতাপুর গ্রামে, প্রায় হঠাৎ করেই বলা যায়। পরদিন সকালেই চারজনে মিলে চলে আসে এই গ্রামে। এই গ্রামটা এখনো উন্নত হয়নি। চারিদিকে মাটির বাড়ির মধ্যে এই পাকা বাড়িগুলো কেমন যেন গর্বিত সৈনিকের মতো বুক উঁচু করে দাঁড়িয়ে থাকে। অপর্ণার ঘরটা দোতলায়। নিচে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। অপর্ণা দরজাটা খুলেই রেখেছিল, তাই আর নিচে নামলো না। শ্যামলী তরবর করতে করতে ঘরে ঢুকে পড়ল। ওদিকে তো জল ঢুকে ঘর ভেসে যাচ্ছে। সরকার থেকে এসে ঘোষণা করে দিয়ে গেল স্কুল বাড়িতে সব নিয়ে উঠবে। তুমি বলো দিদি, এরকম সব নিয়ে কি আর ওঠা যায়? প্রকৃতির যে কি লীলে তা ভগবান জানে। গরু বাছুরগুলোর হয়েছে মহা বিপদ। ওই 4টে গরুকে নিয়ে এখন আমি কোথায় যাই? অপর্ণা চুপ করে বসে বসে শ্যামলীর কথাগুলো শুনছে। সে হাত পা ধুয়ে কাজ করতে করতে এক নাগারে পক পক করে যাচ্ছে। অপর্ণার এখন আর এসব কিছু ভালো লাগে না। সে এক দৃষ্টে বাইরে তাকিয়ে থাকে। বৃষ্টিটা এখন আরো জোরে নামলো। জানালার কাছ পেয়ে জলের ধারা জাল বুনে চলেছে অবিরাম। সাদা হয়ে গেছে চারিদিক। গ্রাম ডুবছে জলের ভারে। যেন চির শোকাতুরা জননী তার সন্তান হারানোর পর বিলাপ করছেন। আজ 3 দিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে প্রায় ভেসে যাচ্ছে সীতাপুর। গ্রামের ভেতরের দিকের অবস্থা আরও বিপজ্জনক। গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক জায়গায়। দোতলার এই ঘরটা থেকে অনেকটা দূর অবধি দেখা যায়। চারিদিকে সাদা হয়ে যাওয়া পরিবেশের মধ্যে একটা চেনা অবয়বকে অপর্ণা দেখল ওর দিকে ছুটে আসতে। মেঘলা আকাশ আর তার গায়ের রং যেন মিলেমিশে গেছে। দূর থেকে মনে হচ্ছে এক টুকরো মেঘ যেন বাড়ির দিকে ছুটতে ছুটতে আসছে। অপর্ণা মনে মনে বলল, কিন্তু ও কিভাবে এখানে আসবে? নানা রকম চিন্তাভাবনা ছিন্ন হলো নীলের কান্নার শব্দে। খাটে শুয়ে নিশ্চিন্তেই ঘুমোচ্ছিল। হঠাৎ করে জেগে উঠে তীব্র স্বরে কাঁদতে শুরু করেছে। ছেলের কান্নার শব্দটা শুনে একটু যেন বিরক্ত হলো অপর্ণা। এই এক ছেলে, সারাদিন শুধু ট্যাঁটা করে কেঁদেই চলেছে। জানালার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না তার, তবু ফেরাতেই হলো। নীলের খাটের পাশে গিয়ে ওকে কোলে তুলে নিল। ওর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার কাঁদতে শুরু করলো নীল। অপর্ণার চোখ পড়ল দেওয়ালের দিকে। ওর মুখ ফ্যাকাশে হয়ে এসেছে। ওর দিদি সেখান থেকে এক দৃষ্টে অপর্ণার দিকে তাকিয়ে রয়েছে। নীলকে কোলে নিয়ে একটু ঝাঁকাতেই ঘুমিয়ে পড়ল সে। অপর্ণা যতবারই নীলের পোশাক বদলায়, ভেজা ভেজা ভাবটা কিছুতেই কেন কাটতে চায় না, বুঝতে পারে না অপর্ণা। নীল ঘুমিয়ে পড়তেই ওকে সাবধানে শুইয়ে দিল খাটে। অপর্ণা ঘরের কোণে এগিয়ে গেল দিদির ফটোটার দিকে। ফটোটার ওপর অনেক ধুলো জমেছে। আবছা হয়ে রয়েছে ফটোটা, কিন্তু অদ্ভুতভাবে ওই চোখের অংশটা একদম পরিষ্কার। ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো অপর্ণা। আরও একবার পুরনো প্রশ্নটা নিজেকে করে ফেলল। কোন কারণে নিজের মুখের এত বড় ছবি তুলেছিল দিদি? মরা মাছের মতো ফ্যাকাশে সাদা মুখ, চোখের কটা মণি দিয়ে ফটোর ভিতর থেকে সারাক্ষণ সারাক্ষণ যেন ওর দিকেই তাকিয়ে থাকে দিদি। ছবিটাকে বহুবার সরাতে চেয়েও পারেনি সে। নীলের বাবা অতনুই রাজি হয়নি। অপর্ণা জিজ্ঞাসা করেছিল অতনুকে, দিদিয়া এত বড় ছবি কেন বাঁধিয়েছিল? হয়তো বুঝতেই পেরেছিল ওকে চলে যেতে হবে, তাই এরকম একটা ছবি তুলেছিল। তবে অপর্ণা জানে ওর দিদি মনে মনে যাই ভেবে থাকুক, এখন শুধু দেখা ছাড়া আর কিছুই করার নেই ওর। নীলকে শুইয়ে ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখার সময় অপর্ণার হঠাৎ মনে হলো কি যেন একটা ভুলে যাচ্ছে সে। আশেপাশে ভালো করে দেখতেই মনে পড়ল কিছুক্ষণ আগে দেখা সেই এক টুকরো ভাসমান মেঘের কথা। জানালার দিকে দৌড়ে গেল। বৃষ্টিটা এখন একটু ধরেছে। অল্প অল্প কয়েকজন লোক রাস্তায় নেমেছে, কিন্তু ও কোথাও নেই।
অপর্ণার মনটা খচখচ করে উঠল। ভুল দেখলাম নিশ্চয়ই। আবার এদিক ওদিক তাকিয়ে দেখল ও কোথাও নেই। এমন সময় নিচ থেকে শ্যামলী ডেকে উঠল, দিদি, ও দিদি, শিগগিরই নিচে এসে দেখো কে এসেছে। শ্যামলীর এই এক স্বভাব, সবেতেই অতি উৎসাহ। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে অপর্ণা বলল, আস্তে কথা বলো শ্যামলী, নীল ঘুমিয়ে আছে, জেগে যাবে। শ্যামলীর মুখটা কয়েক মুহূর্তের জন্য কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। দিদি, দেখো কে এসেছে। কে? প্রশ্নটা শেষ হওয়ার আগেই শ্যামলীর পিছন থেকে আবার তাকে দেখতে পেল অপর্ণা। ভূতু? ম্যাও ম্যাও শব্দ করতে করতে অপর্ণার দিকে এগিয়ে এলো ভূতু। সেই মেঘ রঙের লোমশ শরীরটা ওর চারিদিকে গোল গোল করে ঘুরপাক খাচ্ছে আর আদুরে জিভ দিয়ে ওর গাল খাড় চেটে দিচ্ছে। আনন্দে অপর্ণার চোখে জল এসে গেল। আজ থেকে 1 বছর আগে ভূতু হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল ওর জীবন থেকে। তারপরে সব কিছু কেমন যেন গন্ডগোল হয়ে গেল। অতনু আর নীলকে একা করে দিয়ে দিদিয়া হারিয়ে গেল তারাদের দেশে। তারপরেই অপর্ণা যেন প্রায় বিনা অনুমতিতেই অনুপ্রবেশ করেছিল ওদের জগতে। শ্যামলী জিজ্ঞাসা করল, কোথায় ভূতু দিদি? এ তো কালু, ওই যে পাশের বাড়ির দাওয়ায় ঘুমিয়েছিল। তুমি আমার সঙ্গে বেরিয়েছিলে, তখন ওকে খুব আদর করছিলে। এ তো সেই কালু। আজ দেখো ঠিক খুঁজে খুঁজে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। অপর্ণা ভীষণ বিরক্ত হলো। শ্যামলীর এই এক দোষ, মনের আনন্দে গল্প ফাঁদে। বিরক্ত হয়েই ঘরে ফিরে আসছিল অপর্ণা। খেয়াল করল সেই নরম লোমের বলটা যেন পা ঘেঁষে দাঁড়িয়ে আছে, সবুজ চোখ দুটো একভাবে ওর দিকেই তাকিয়ে। শ্যামলী প্রশ্ন করল, পায়ের দিকে কি দেখছো দিদি? কিছু না। সিঁড়ির ধাপ পেয়ে ভূতু লেজ তুলে অপর্ণার ঘরের দিকে ছুটল। তারপর ম্যাও ডাক দিয়েই ঘরে ঢুকে গেল। অপর্ণা সেদিকে পা বাড়াতেই শ্যামলী আবার ডাকল, কালুকে কিছু খেতে দেবে না? দেখ রান্নাঘরে কি আছে, তুই দিয়ে দে। ঘরে ঢুকে অপর্ণা দেখল ভূতু খাটের গাছটায় বসে দিদি আর ছবির দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ওর ঘাড়ে রোঁয়া ফুলে উঠেছে। বিকট শব্দে ম্যাও করে ডেকে উঠল। অপর্ণা শশব্যস্ত হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে চুপ করালো, পাছে নীল উঠে পড়ে। আদর করতে করতে জিজ্ঞেস করল, ভূতু, দুধ খাবি? ভূতু আবার স্বাভাবিক হয়ে গেছে। ম্যাও করে ছোট্ট একটা শব্দ করে অপর্ণার ঘাড় মুখ চাটতে শুরু করল। ভূতুর গায়ে একটা অদ্ভুত গন্ধ, জংলি ফুলের ঝাঁঝালো গন্ধের মতো। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিছানায় শুয়ে পড়ল অপর্ণা। খুব ঘুম পাচ্ছে ওর। নীল এখনো ঘুমিয়ে। ভূতুও গুটিসুটি হয়ে ওর পাশে গিয়েই শুয়ে পড়ল। একটাই ঘর, ঘরের রংটাও বড় অদ্ভুত। সাদা কালো মিশিয়ে সারা দেওয়াল জুড়ে দাবার ছক কাটা রয়েছে। পাশে আর একটা ঘর, দুটো ঘরের মাঝখানে পাতলা ফিনফিনে পর্দা লাগানো। ওই দিকের ঘর থেকে একজন মহিলার হাসির শব্দ ভেসে আসছে। অপর্ণা উঁকি মেরে দেখতে পেল দিদিয়া আর নীল দুজনে মিলে খুব খেলছে। অপর্ণা ওদেরকে ডাকার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ভূতু একবার ওই ঘরে যাচ্ছে, একবার অপর্ণার কাছে আসছে। অপর্ণার সারা শরীর যেন জ্বলছে। নীলকে দিদিয়ার কাছ থেকে নিয়ে আসতেই হবে। ও এগোতে গেল, কিন্তু ওই পর্দা ভেদ করে যেতে পারল না। মনে মনে ভাবল, তাহলে ভূতু কিভাবে গেল? তখনই ওর মনে পড়ল ওর মাথার ভেতর থেকে কেউ যেন বলছে, দেওয়ালে মাথা ঠুকলে ফাটল ধরবে, তারপর তুমি ওদিকে যেতে পারবে। দেওয়ালে মাথা ঠুকতে লাগলো অপর্ণা। রক্তের ধারা দেওয়াল বেয়ে মেঝেতে নামছে। ভূতু লাফ দিয়ে এই ঘরে এসে মনের আনন্দে সেই শোণিত ধারায় নিজের তৃষ্ণা মেটাচ্ছে আর মুখ দিয়ে অদ্ভুত ম্যাও ম্যাও শব্দ করছে। অতনু অপর্ণার পাশে দাঁড়িয়ে কি যেন বলে যাচ্ছে, সেসব শব্দ ওর কান অব্দি পৌঁছচ্ছিল না। ভূতোর ম্যাও শব্দটা এখন এত জোরে হচ্ছে যে যেন তার কানের পর্দা ফেটে যাবে।
অপর্ণার মনে হচ্ছিল যেন ভূতু বলতে চায়, আরো জোরে মাথা ঠোকো, আরো রক্ত চাই, অনেক রক্ত। ভীষণ তৃষ্ণার তোর চোখ দুটো। ব্যথায় শরীর কুঁকড়ে যাওয়ার আগে অপর্ণা খেয়াল করলো ওর তৃতীয়ার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। নীল ছুটে গিয়ে 2 হাত বাড়িয়ে অপর্ণাকে মাটি থেকে তুলে ধরল। তৃতীয়ার চেহারাটা ভেঙে চুরে যাচ্ছে। ব্যথার কষ্ট ছাপিয়ে অপর্ণার ঠোঁটে বাঁকা হাসি। খুব ভালো লাগছিল ওর। মনে মনে বলল, দিদিয়া, তোর প্রাণপ্রিয় দুজন মানুষই এখন আমার কাছে। ওরা আমার, শুধুই আমার। অতনু কিছু একটা বলে যাচ্ছে, ভালো করে শুনতে পেল না অপর্ণা। তবু বুঝতে পারল ওর কানের কাছে কেউ কিছু বলছে। খুব কষ্ট করে চোখটা খোলার চেষ্টা করলো। মনে হচ্ছিল একটা ভারী পাথর যেন মাথায় কেউ বসিয়ে দিয়েছে তার। অপু, এই অপু, অপু, এই অপু, ওঠো, কি হয়েছে? ধর্মরিয়ে উঠে বসতে গিয়ে অপর্ণা বুঝতে পারল মাথায় তার খুব ব্যথা। তীব্র একটা অস্বস্তি সারা শরীর জুড়ে। তবু অপর্ণা উঠে বসল। ও সারা শরীর ঘামে ভিজে গেছে। সেই দম বন্ধ করা অবস্থা কাটিয়ে উঠে বুঝতে পারল সে ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে। সবটাই যেন ছবির মতো পরিষ্কার। মনে করতেই চোখের সামনেই সেই দৃশ্যগুলো একে একে ফুটে উঠছে। সামনে অতনু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে অনেক কিছু বলতে চাইল অপর্ণা, কিন্তু কিছুই বলতে পারল না। মুখের ভেতরে জিভটা যেন ভারী হয়ে গেছে। অতনু একটা জলের গ্লাস এগিয়ে দিতেই ঠকঠক করে খানিকটা জল খেয়ে চারিদিকে তাকিয়ে দেখে চিৎকার করে উঠল, ভূতু কোথায়? কিছুক্ষণ আগে তো আমার পাশেই ছিল। অতনু অবাক হয়ে তাকিয়ে রইল। অপর্ণার মনে পড়ল ভূতুর আসার খবর তো ওকে দেওয়াই হয়নি। ওর আবার চোখ পড়ল দিদিয়ার ছবির দিকে। সেই মরা মানুষের মতো দৃষ্টি নিয়ে একইভাবে তাকিয়ে আছে ওদের দিকে। ওই চোখের দিকে তাকালে অপর্ণার সারা শরীর কেমন যেন অবশ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় ওই ছবির ঠোঁট দুটো নড়ে উঠে যেন যেন সবাইকে সবটা বলে দেবে, আর তখনই সব শেষ হয়ে যাবে। অতনু বেহবল চোখে ওর দিকে তাকিয়ে থাকে। ওর অবস্থা দেখে খুব কষ্ট হয় অপর্ণার। ও জানে অতনু ওর দিদিয়াকে খুব ভালোবাসত, কিন্তু দিদিয়া সন্দেহ করত। কাকে নিয়ে? না নিজের বোনকে নিয়ে। অতনু অপর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, সমুর কথা মনে পড়ছে অপু? ওর বুকের ভেতর তখন 7 সমুদ্রের ঢেউ চোখের ভেতর আছড়ে পড়ছে একে একে, পার ভেঙে নেমে আসছে গাল বেয়ে। অতনু ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার বলল, কাঁদে না অপু, কাঁদে না। আমাদের হাতে তো কিছুই নেই, তাই না? আবেশে চোখ পুচে এলো অপর্ণার। কি পরম সুখ! একে কি বলে পুরুষ মানুষের সোহাগ? অপর্ণা দেখল দিদিয়া ছবি থেকে অসহায় হয়ে তাকিয়ে আছে। ওর ঠোঁটে আবার বাঁকা হাসিটা ফুটল। সে মনে মনে বলল, এখন থেকে ও আমার দিদিয়া, সবটা শুধুই আমার। অতনুর গরম নিঃশ্বাস অপর্ণার সারা শরীরে জ্বালা ধরিয়ে দিল। ওর বুকে মুখ কুঁচে দিয়ে অপর্ণা হারিয়ে যাচ্ছে অরণ্যের গহীনে। সেখানে শুধু ধ্বংস হতে চায়। মনে মনে বলল, ভেঙে দাও আমার সব পুরনো বন্ধন, আবার নতুন করে করে নাও আমায়। সেই পথে হারিয়ে যাচ্ছিল দুজনেই। বড় অন্ধকার, অচেনা, তবুও ছুটে চলেছে। দুজনেই যেন কিছু একটা খুঁজছে। একটা পরিচিত গন্ধ অপর্ণার নাকে এলো। খুব চেনা, দিদিয়ার মাথার তেলের গন্ধ। ওর মনে হলো অতনুও যেন সেই গন্ধটা পেয়েছে। এক ঝটকায় ও সরিয়ে দিল অপর্ণাকে। জঙ্গল থেকে তখন আবার ধূসর মরুভূমিতে ছিটকে পড়ল মেয়েটা। বড় তৃষ্ণার্ত সে দেখল অতনু তখন আবার নীলের বাবা হয়ে গেছে। ওকে সরিয়ে দিয়ে ছুটে গেল দিদিয়ার ছবির দিকে। ভুল করেছি, এগুলো পাপ, ক্ষমা করে দাও সমু।
আমায় আমায় ক্ষমা করে দাও। কথাগুলো বলেই দ্রুত বেগে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল অতনু। অপর্ণার চোখ জলে ভেসে যাচ্ছে। ঘরের মধ্যে কেউ যেন অট্ট হাসিতে ফেটে পড়ল। দিদি আর ছবির দিকে তাকিয়ে দেখল অপর্ণা। ছবির মেয়েটার হাসি যেন ক্রমাগত প্রশস্ত থেকে প্রশস্ততর হয়ে উঠছে। ঘরের কাছে আবার সেই জ্বলুনি টের পেয়ে সেদিকে তাকিয়ে অপর্ণা দেখল ভূতু ছিপ দিয়ে ওর ঘাড় চাটছে। ওকে কোলে তুলে নিল অপর্ণা। ভালো করে তাকিয়ে দেখল ওর মুখের চারপাশে এখনো সেই শুকনো রক্তের দাগ। নিজের মাথার ব্যথা জায়গাটায় হাত দিয়ে দেখল বেশ ফুলে গেছে মাথাটা। অবাক হতে ভয় পেতেও ইচ্ছে করছে না অপর্ণার। শুধু ভূতুর লোমশ শরীরটায় আদর করে জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলিস ভূতু? ভূতু মুখ না তুলে ওর কোলে ঢুকে বসল। অপর্ণা আবার জিজ্ঞাসা করল, ভূতু, মাংস খাবি? আনন্দে লেজ তুলে এক লাফে নীলের বেবি কটের সামনে গিয়ে সেদিকে তাকিয়ে লেজ নাড়তে লাগলো। বদমাস, একটা পিট্টি দেব। ওই মাংস শেষ, কোথায় পাবো? শ্যামলী মুরগির মাংস রান্না করেছে, তাই দেব। ভূতু মন খারাপ করে খাটের তলায় ঢুকে পড়ল। ওর দেখা দেখি অপর্ণাও ধীরে ধীরে গুটি মেরে খাটের তলায় ঢুকে বসল। অন্ধকারে ভূতুর চোখটা তখন যেন সবুজ হয়ে চলছে। মাঝখানে চেরা মণিটা একটা অদ্ভুত কাটা দাগের মতো মনে হচ্ছে। চারিদিকে অনেক ধুলো, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল অপর্ণার। তবু কোনো মতে ভূতুকে ধরার চেষ্টা করতে এগিয়ে গেল সেদিকে। আর তখনই কিছুর সঙ্গে একটা ধাক্কা লাগলো ওর। অন্ধকারে হাত বাড়িয়ে বুঝল একটা কাপড়ের পুঁটুলি, তার মধ্যে অনেক কাপড় চোপড় রয়েছে। সেগুলো বার করে খাটের কোণের দিকে আলোয় টেনে এনে ভালো করে তাকিয়ে দেখল অপর্ণা। ছোট্ট বাচ্চার জামা, নাকের কাছে এনে কণ্ঠ শুকল, দুধের কণ্ঠ লেগে আছে। আর তার সাথে কোনো একজন মহিলার শাড়ি। শাড়ির গন্ধটাই বলে দিচ্ছে এটা দিদিয়ার শাড়ি। ছুঁড়ে ফেলে দিল সেটা অপর্ণা। আর ঠিক তখনই ওর পেছন দিক থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, অপু, অপু, শাড়িটা আমার খুব প্রিয় রে, এভাবে ফেলে দিলি? তাড়াতাড়ি পেছন ঘুরতে গিয়ে মাথায় একটা সজোরে গুঁতো খেল সে। ব্যথা জায়গাটা আবার টনটনিয়ে উঠল। কালো অন্ধকার গায়ে মেখে দিদিয়া বসে আছে। ওর চোখগুলো এখন ভূতুর মতোই জ্বলছে। অপর্ণা মনে মনে ভাবল, মানুষের চোখের রং এরকম সবুজ হয় নাকি? ভালো করে দেখল দিদিয়ার পুরো শরীরটা যেন দেখা যাচ্ছে না, শুধু মুখটাই সেরকম ফ্যাকাশে সাদা হয়ে রয়েছে। তুই আবার এসেছিস কেন? আমার একদম ভালো লাগছে না, তুই আসবি না আমার কাছে। কথাগুলো বলতে বলতেই একটা হাত এগিয়ে এলো অপর্ণার দিকে। সরু লিকলিকে একটা কঙ্কালসার হাত। ও পেছোতে থাকলো ক্রমাগত। আর ঠিক তারপরেই ওর মনে হলো ওর পিঠের মধ্যে কেউ যেন আঁচড় কাটছে। বাবা গো! বলে পিছন ঘুরে তাকিয়ে দেখলো অপর্ণা দিদিয়া ঠিক ওর পেছনে বসে আছে। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে গেল ওর। কিছুক্ষণ আগেই ওকে সামনে দেখলো না, ঝট করে আবার সামনে ফিরল অপর্ণা। ওই তো সামনেও দিদিয়াই বসে আছে, আবার ওর পিঠের পিছনেও দিদিয়া। না না, কোনো ভুল না, কোনো ভুল না, বারবার দেখছে অপর্ণা দুদিকেই রয়েছে দিদিয়া, দুদিকেই। চিৎকার করে খাটের নিচ থেকে বের হতে গেল অপর্ণা। তখনই ঘরের মধ্যে একটা জোরে শব্দ হলো। অপর্ণা কোনো মতে মুখ বার করে দেখল একটা ভাতের থালা পড়ে গেছে। ডালের বাটি উল্টে সারা ঘরময় ডাল ভাত ছড়িয়ে। ঘরের কোনায় দাঁড়িয়ে শ্যামলী ঠকঠক করে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় শ্যামলী প্রশ্ন করল, দিদি, তুমি খাটের তলায় কি করছো? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? অপর্ণা মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে খাটের চালাবে বেরিয়ে আসতে চাইল। শ্যামলী দেখল ওর সারা শরীরটা খাটের নিচে, শুধু মুখটাই বেরিয়ে আছে। বলল, বেরিয়ে এসো দিদি।
অপর্ণা বলতে পারল না ওর পা দুটো দিদিয়া চেপে ধরে রেখেছে। সেখানে সমানে আঁচড় কাটছে বাঁকানো নখ দিয়ে। যন্ত্রণায় ও সারা শরীর কেঁপে উঠছে। জোরে একটা শ্বাস নিয়ে ও বলল, ঘরে কাঁচা মাংস আছে শ্যামলী? শ্যামলী আর এক মুহূর্ত নষ্ট না করে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। খানিকক্ষণ পর অপর্ণা খাটের নিচ থেকে বেরিয়ে এলো। দিন গড়িয়ে বিকেল নেমেছে তখন। আকাশের মুখ ভার। চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে সন্ধ্যা এই হলো বলে, কিন্তু ঘড়ি জানান দিচ্ছে সবে বেলা 3টে। ধূসর আলো জানালা দিয়ে ঘরের মধ্যে এসে পড়েছে। সেই আলোয় পায়ের দিকে তাকিয়ে অপর্ণা দেখল সেখানে কোনো আঁচড়ের চিহ্ন পর্যন্ত নেই, অথচ কিছুক্ষণ আগেই তার সারা শরীর জ্বলে যাচ্ছিল। সে বেরিয়ে আসতেই ভূতুও ধীরে ধীরে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। অপর্ণা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে কোলে তুলে নিল। তোর জন্য কাঁচা মাংস চাইলাম, কিন্তু শ্যামলী না দিয়েই চলে গেল। কিছুক্ষণ পরেই আর একটা খাবার থালা ঘরের মধ্যে এগিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল শ্যামলী। ভূতু টেবিলের দিকে এগিয়ে গিয়ে লেজ নাড়ছে, হয়তো খাবারের গন্ধ পেয়েছে। খাবারের প্লেটটা আলগা করে দেখল অপর্ণা। সেখানে মাছ মাংস কিছুই নেই, সম্পূর্ণ নিরামিষ খাবার দিয়েছে। প্রথমে মুখটা বিরক্তিতে ভরে গেলেও ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটল ওর। সে জানে এখন হাজার ডাকলেও শ্যামলী আসবে না। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে শ্যামলী। চারিদিকে আরেকবার দেখে নিল অপর্ণা। শাড়িটা খানিকটা সরিয়ে ভিড় করে আনলো পাটাকে। তারপর ড্রয়ার থেকে একটা ছুরি বার করে সযত্নে তুলে নিল থাইয়ের খানিকটা অংশ। ভূতুর সামনে ধরতেই সল্লাসে এসে খেয়ে নিল সবটা একেবারে। অপর্ণা দেখল বিছানাটা কেমন যেন ভিজে ভিজে যাচ্ছে। আজও কি রঙের পোশাক পরেছিল না মনে নেই, তবে মনে হচ্ছে যেন লাল রঙের পোশাক। ঘরের বাইরে শ্যামলীর চিৎকার শুনতে পেল। দাদা শিগগিরই আসুন, দিদি আবার। উফ, কেন যে এত চিৎকার করে সব সময়, বিরক্ত লাগলো অপর্ণার। ওর গলা শুনতে পেয়েই তো ভূতুটা আবার পালালো। অতনু নিচেই ছিল। চিৎকারটা শুনেই ছুটে এলো ঘরে। ততক্ষণে অপর্ণার চোখের পাতা আবার যেন ভারী হয়ে আসছে, আবছা হয়ে যাচ্ছে সব। চোখটা বন্ধ করার আগেই অতনুর হাতে অজ্ঞান হয়ে পড়ে গেল অপর্ণা। কেসটা বড্ড বেশি সহজ সমাধান হয়ে গেল মাইতি। সামথিং ইজ দেয়ার দ্যাট উই কান্ট সি প্রপারলি। কেন স্যার? না, তুমি একটু ভেবে দেখো কেসটা। ধরতক্তা মারপেরেকের মতো ব্যাপারটা হলো না? ইন্সপেক্টর মাইতি মাথা চুলকে চুপ করে দাঁড়িয়ে থাকে। সুবল সমাদ্দার বললেন, বুঝলে না তো? ওকে, বসো একটু। বেল বাজাতেই একজন হাবিলদার এসে ঘরে ঢুকল। বারিন, 2 কাপ চা নিয়ে দাও তো। বারিন সেলাম ঠুকে বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত পর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বললেন, এই কেসটা ঠিক এখনকার নয়, 2 বছর আগের একটা ঘটনা, যেটা পারতপক্ষে একটা সুইসাইডাল কেস ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেটা মার্ডার। কোন কেস স্যার? ওই সমর্পিতা মজুমদারের সুইসাইড কেসটা মনে আছে? হ্যাঁ, বাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন সিলিং থেকে, কিন্তু সারা ঘরে ছড়িয়েছিল রক্ত। অত রক্ত কোথা থেকে এলো কেউ জানে না। বাড়ির কারোর সাথে স্যাম্পেলের সঙ্গে রক্তের মিল পাওয়া যায়নি। আর দ্বিতীয়ত, সেই দিন সমর্পিতার স্বামী অতনু মজুমদার তার শ্যালিকা অপর্ণাকে নিয়ে বাইরে যান। উনি আমাদের জানিয়েছিলেন সমু অর্থাৎ ওই সমর্পিতার শরীর ভালো না থাকায় উনি তাদের সাথে যেতে পারেননি। বাড়ি ফিরে অতনু দেখেন ওই ঘরে তার স্ত্রী আত্মহত্যা করেছেন, কিন্তু ডাক্তার মারা যাবার যে সময়টা জানিয়েছিলেন সেই সময় ওরা বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে ছিলেন। তাহলে স্যার, ওই বাড়ির কাজের লোক শ্যামলী জেরা করার সময় জানিয়েছিল বৌদি অর্থাৎ
সমর্পিতা তার বোন আর স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। অতনু সেদিন যেতে চায়নি, কিন্তু অপর্ণা প্রায় জোর করেই তাকে নিয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, অতনু যে বাড়ির বাইরে ছিলেন সেটা প্রমাণিত, কারণ তার মোবাইলের নেটওয়ার্ক সেই জায়গাটা দেখাচ্ছে। কিন্তু অপর্ণাও যে বাড়ির বাইরে ছিলেন সেটার কোনো প্রমাণ নেই। কিন্তু স্যার, আপনি তো বললেন ওরা, অর্থাৎ অপর্ণা আর অতনু একসাথে গিয়েছিলেন। আরে এটা তো ওই বাড়ির লোকের ভার্সন, কোনো প্রমাণ নেই। আর অপর্ণা মোবাইল ব্যবহার করে না। জেরার মুখে পড়ে শ্যামলী জানায় সেদিন অতনু আর বৌদির বোন একসাথে কোথাও গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর অপর্ণাকে সে আবার বাড়িতেই দেখতে পেয়েছিল। তাহলে নিজের দিদিকে অপর্ণাই? আরেকটা বিষয়, অপর্ণা একজন মানসিক রোগী। বাবা মায়ের মৃত্যুর পর কয়েক বছর মানসিক হাসপাতালেও ছিল। পরে ওর দিদি আর জামাইবাবু ওকে বাড়িতে নিয়ে আসে। সমর্পিতা মারা যাওয়ার দিন ওদের ছেলেটাও নিরুদ্দেশ হয়ে যায় বাড়ি থেকে। 1.5 বছরের ছেলে একা একা কোথায় যাবে বলতে পারো? অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। আর সেদিন শুধু বাচ্চাটা নয়, ওদের বাড়ির পোষা বিড়ালটিকেও খুঁজে পাওয়া যায়নি। সব মিলিয়ে বেশ জটিল হয়ে রয়েছে কেসটা। প্রমাণও পাওয়া যায়নি অপর্ণার বিরুদ্ধে। কিন্তু আমার সন্দেহ ওই নিজের পথের কাঁটা দূর করতে এসব করেছে। কিন্তু স্যার, এতদিন পরে এই কেসটা নিয়ে হঠাৎ এত আলোচনা করার কারণ? কারণ আছে মাইতি, কারণ আছে। গতকাল একটা কেসের জন্য মানসিক হাসপাতালে গিয়েছিলাম, আর সেখানেই অতনুর সঙ্গে দেখা। উনি জানান অপর্ণা আবার অসুস্থ হয়ে পড়েছে। গতকাল একটা ছুরি দিয়ে নিজের থাইয়ের অনেকটা মাংস কেটে ফেলেছে। তারপর অনেক রক্তক্ষরণ হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে অপর্ণা। তখন বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর ওরা ড্রেসিং করে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। বোঝোই তো এসব রোগী কতটা হিংস্র হয়ে ওঠে। এখন কি করবেন স্যার? সমর্পিতার আত্মহত্যার নীলের মিসিং কেস নিয়ে কোনো লিড নেই। কেস অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, শুধু কয়েকটা খটকা নিরসন করতে হবে। চলো একটু হাসপাতাল থেকে ঘুরে আসা যাক। অপু, অনেক দূর থেকে একটা একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেল অপর্ণা। চোখের পাতা দুটো অস্বাভাবিক রকমের ভারী। খুব কষ্ট করে চোখ খুলে দেখল সামনে অতনু দাঁড়িয়ে। কিছু বলতে গেল, কিন্তু পারল না। ঠোঁট দুটো যেন কেউ সযত্নে সেলাই করে দিয়েছে। অতনু আবার জিজ্ঞাসা করল, কেমন আছো অপু? অপর্ণা চারিদিকে তাকিয়ে দেখল সেই কালো কালো দেওয়াল আর উঁচু ছাদ। এই ঘরগুলোও চেনে। এই বাড়িটার নাম ভয় বাড়ি। খুব ভয় এই ঘরে। আতঙ্কে চিৎকার করে উঠল অপর্ণা। না, আমি এখানে থাকবো না, বাড়ি যাবো আমি। যাবে, নিশ্চয়ই যাবে। তার আগে সুস্থ হয়ে ওঠো। ওর হাত দুটো শক্ত করে চেপে ধরল মেয়েটা। আমি নিয়ে চল এখান থেকে। এখানে বড় অন্ধকার। রাতে ও আসে। আমার খুব ভয় করে। রাতে কে আসে অপু? আমি চিনতে পারি না। অনেকগুলো অচেনা স্পর্শ, অনেক ব্যথা দেয় আমায়। চোখ খুলতে পারি না, ঘুমের ঘরে। নিয়ে চল আমায়। অতনু একটা অদ্ভুত হাসি হেসে উঠে চলে গেল। লোহার দরজাটা বন্ধ হয়ে গেছে। অপর্ণার জীবন থেকে দোতলার সেই ঘর, দিদিয়ার ছবি আর ভূতু কোথায় যেন হারিয়ে গেল। হঠাৎ মনে পড়ল নীলের কথা। নীল নামটা ধরে ডাকতেই অপর্ণা দেখল ঘরের মেঝেটা নড়ছে, আর সেখানে একটা বড় ফাটল ধরছে। চোখ কচলে ভালো করে তাকিয়ে দেখল নীল মাটির নিচে থেকে বেরিয়ে এসেছে, আর ওর পেছনে সবচেটে চোখ নিয়ে বেরিয়ে এসেছে ভূতু। ইন্সপেক্টর মাইতি আর সুবলবাবু বসে আছেন হাসপাতালের একটি ঘরে।
অপর্ণার সামনে ডাক্তারবাবু। অপর্ণা ঘুমিয়ে রয়েছে। ডাক্তারবাবু বলতে শুরু করলেন, দেখুন, পেশেন্টের সঙ্গে কথা বলার পর আমরা যা জানতে পেরেছি সেটা খানিকটা এরকম। সেদিন ও আর অতনু বেরিয়ে যাওয়ার পর মাঝ রাস্তায় ওর শরীর খারাপ হয়, বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখলো শ্যামলী রান্নাঘরে। ওর দিকে একবার দেখে আবার মুখ নামিয়ে নিজের কাজ করতে শুরু করেছিল। দোতলার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দু একবার ধাক্কা দিয়ে ঘরের বাইরে বসে পড়েছিল অপর্ণা। ঘরের ভেতর থেকে ওর দিদি আর কান্নার শব্দ আসছিল। দরজায় কান পেতে অপর্ণা শুনেছিল ওর দিদি বলছে নীল আর নীলের বাবাকে অপু কেড়ে নিল, ও নাকি তার সব শেষ করে দিল। কথাগুলো শুনে রাগে সারা শরীর জ্বলে উঠেছিল ওর। বিড়বিড় করতে করতে পাশের ঘরে চলে গেছিল। ঘরে টেবিলের উপর দিদি আর বিয়ের ছবি রাখা ছিল। এক মাথা সিঁদুর মেখে ফুলের সাজে দেবীর মতো দাঁড়িয়েছিল সমর্পিতা। পাশে কাঁধে হাত দিয়ে অতনু। রাগে হাত পা কাঁপছিল অপর্ণার। এই সময় ভূতু ছুটে আসে ওর কাছে, গায়ে গা ঘষতে থাকে। ভূতুকে এক ধাক্কা মারে অপর্ণা। ধাক্কাটা বেশ জোরে লেগেছিল। ঘরের কোণে ছিটকে পড়েছিল ভূতু। লাল হয়ে উঠেছিল ওর মাথার কাছের অংশটা। এমন সময় সিঁড়ির উপর কারো পায়ের শব্দ শুনে বাইরে তাকিয়ে অপর্ণা দেখেছিল সমর্পিতা বাগানের দিকে যাচ্ছে। ধীর পায়ে একতলার ঘরে চলে আসে অপর্ণা। নীল ওই ঘরে ঘুমিয়েছিল। নিঃশব্দে ওকে কোলে তুলে নেয়। ম্যাও শব্দটা শুনতে পেয়ে পিছনে ফিরে দেখে ভূতু আবার ওর পিছনে পিছনে চলেছে। পিছনের বারান্দা দিয়ে বাগানের দিকে এগিয়ে যায় ও। ওদের বাড়ির ওই দিকটা একেবারে আগাছায় ভরা। বাড়ির পিছনের দিকে কেউ খুব একটা আসে না। একটা পরিত্যক্ত কুয়ো, তার জল অনেক নিচে। কুয়োর মধ্যে মাথা ঝুঁকিয়ে দেখে অপর্ণা। ওর মনে হয়েছিল কুয়োর মধ্যে দিদিয়া গড়ি মেরে বসে আছে। ওকে দেখতে পেয়েই হাত বাড়িয়ে নাকি ওকে ডাকে সমর্পিতা। অপু, নীলকে দে, ও আমার, ও আমার, ও আমার। না, নীল আমার। নীলকে আমায় দে অপু, নীলকে আমায় দে। চারিদিক নিস্তব্ধ। একটা নাম না জানা পাখি ডেকে উঠেছিল সে সময়। তার কণ্ঠস্বর কেমন যেন হাহাকারের মতো শোনায় ওর কাছে। আমার মনে হয় তখনই বাচ্চাটা কুয়োর মধ্যে পড়ে যায়। কিন্তু অপর্ণা বলে সে দেখেছিল কুয়োর গভীর থেকে ওর দিদি আস্তে আস্তে অনেকটা উপরে উঠে এসেছে। ওর হাত দুটো নীলের পা চেপে ধরেছে। দে দে, ওকে আমায় দে, ওকে আমায় দে। নীলকে কোলের মধ্যে পেঁচিয়ে ধরেছিল অপর্ণা। ছেলেটা কেঁদে উঠতেই দুটো হাত ঝটকা দিয়ে টেনে ওকে কুয়োর গভীরে নিয়ে যায়। নীলের সাথে সাথে ভূতও নেমে যায় কুয়োর মধ্যে। সেই দৃশ্য দেখতে পারেনি। চোখ বুজে ফেলে অপর্ণা। ঝুপ করে একটা শব্দ, তারপরই সব কালো হয়ে গিয়েছিল। যখন চোখ খোলে দেখতে পায় চারিদিকে কালো আঁধারে মোড়া। বাড়ির ভেতর থেকে অনেকের মিলিত কণ্ঠস্বর ভেসে আসছিল। গায়ে লেগে থাকা মাটি পরিষ্কার করে ভিতরে গিয়েও দেখে ওর দিদিয়া ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তারপর ইন্সপেক্টর মাইতি প্রশ্নটা করতেই ডাক্তারবাবু ওকে চুপ করতে ইশারা করলেন। অপর্ণা উঠে বসেছে, বিড়বিড় করে কিছু যেন একটা বলছে। ওরা সবাই ভালো করে শোনার জন্য কান পাতলেন। তারপর আমি অবাক, ও কখন কুয়োর বাইরে এলো। নীলের বাবাকে দেখি বাইরে কারোর সঙ্গে কথা বলছে। সারা বাড়ি খুঁজলাম, নীলকে কোথাও খুঁজে পেলাম না। তবে কি দিদিয়া ওকে কুয়ো থেকে নিয়ে আসেনি? জানেন, তারপর কতগুলো দিন সারা বাড়িতে নীলকে খুঁজতাম, পেতাম না। একদিন দেখি ওই কুয়োর ভিতর থেকে হামা দিয়ে আমার কাছে আসলো। ভেজা ভেজা ওর সারা শরীর। খুব আদর করলাম ওকে। নীল সোনা, কয়েকদিনে গায়ের রং খুব খোলতাই হয়েছে দেখছি। নীল কেঁদে উঠল। ওকে পরিষ্কার জামা পরিয়ে দিয়ে বেবিকটে শুইয়ে দিতাম। ওর গা দিয়ে জলের ধারা নামতো। সেদিন আবার ভূতু এসেছিল।
আমার ঘাড়ের কাজটা খুব চাটতো ভুতু, খুব জ্বালা করতো। ইদানিং খেয়াল করেছি ভুতুর জীবের ধার খুব বেড়ে গেছে, আঁচড় লাগে সারা গায়ে, ক্ষতস্থান থেকে রক্ত বের হয়, আর ভুতু মনের আনন্দে নিজের তৃষ্ণা মেটায় সেই শোণিত ধারায়। আমি বুঝি ওর খিদে পেলে ওরকম করে। একটা ছুরি রাখতাম বিছানার কাছে, দিদি আর ছুরি সম্ভবত। একদিন অতিষ্ঠ হয়ে সেটা সন্তর্পণে তুলে নিয়েছিলাম। পায়ের কাছে কিছুটা মাংস তুলে দিতেই ও শান্ত হয়ে আসে। শ্যামলী কিছুতেই মাংস দিত না আমায়। ওর কথা শেষ হওয়ার পরেই সবাই চুপ। ডাক্তারবাবু আর কিছু না বলে একটা ইনজেকশন পুশ করলেন। খানিকক্ষণের মধ্যেই ঘুমে ঢলে পড়ল অপর্ণা। ওরা সবাই যখন ওর কেবিন ছেড়ে বেরিয়ে এলো তখন প্রায় মাঝরাত। অপর্ণা অনুভব করল ওর মাথার ওপর কেউ যেন বিলি কাটছে। চোখ খুলে দেখল দিদিয়া দাঁড়িয়ে, ওর হাতে সেই ছুরিটা। দিদিয়ার মুখে আজ হাসি নেই। অপর্ণা দিদিয়ার থেকে ছুরিটা কেড়ে নিয়ে ওর কবজির ওপর চেপে ধরল। একবার, দুবার, তিনবারের প্রচেষ্টায় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। অপর্ণা দেখল দিদির পায়ের কাছ থেকে লাফ দিল ভুতু। পরম তৃপ্তিতে ওর হাতের কাছে মুখ নিয়ে নিচের তেষ্টা মেটাতে লাগলো। চারিদিক ভেজা ভেজা লাল রঙের পর্দা যেন ঘিরে রেখেছে ওকে। একটু একটু করে অপর্ণা তলিয়ে গেল ঘুমের দেশে। ভেরি স্যাড ইনসিডেন্ট অতনুবাবু। আপনার শালিকা হাসপাতালেই। কথাটা চিবিয়ে চিবিয়ে বললেন সুবল সমাদ্দার। চারিদিকে পিন পতনের নিস্তব্ধতা। তিনি আবার বললেন, একটা জিনিস কেবল মাথায় ঢুকছে না, ছুরিটা অপর্ণা দেবী পেলেন কোথায়? আমি কিভাবে বলবো বলুন? আমরা বেরিয়ে আসার পর আপনি ওকে দেখতে গিয়েছিলেন না? তাই আপনাকেই জিজ্ঞাসা করছি, কেবিনে দেখেছিলেন ছুরিটা নাকি আপনি? কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন প্লিজ। আমার শালিকা মানসিকভাবে অসুস্থ ছিল, আর সেই অসুস্থতার সুযোগ নিয়েই আপনার পথের কাঁটা দূর হয়ে গেল একটা ছুরির পোঁচে। প্রমাণ আছে ইন্সপেক্টর? ওটাই তো নেই অতনুবাবু, না হলে আপনি কি ছাড়া পেতেন? একটা বছর কম নয় ইন্সপেক্টর। 3rd ডিগ্রি দিয়ে ভুল তথ্য দেখিয়ে ভয় দেখানো, এমনকি এনকাউন্টারের ভয় দেখিয়ে শেষে কোর্টে কিছু কি প্রমাণ করতে পারলেন? সুবল সমাদ্দারের মুখ রাগে লাল হয়ে ওঠে। সরকারের শ্রীঘরে আপনাকে অতিথি হিসেবে শীঘ্রই নিয়ে আসতে পারবো, বিশ্বাস করুন। আর কোনো জবাব দেয় না অতনু। ধীর পায়ে বেরিয়ে আসে কোর্ট চত্বর থেকে। উফ, ইন্সপেক্টরের সাথে কথা বলতে বলতে ভয়ে আতঙ্কে ঘামে জবজবে হয়ে গিয়েছিল ওর সারা শরীর। বাড়ি ফিরে সেই দোতলার ঘরের ভেতরে একাই বসে আছে অতনু। বাইরের জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে চোখে মুখে পরশ বুলিয়ে যাচ্ছে। কত প্ল্যান করে এই দুই বোনের হাত থেকে আজ মুক্তি পেয়েছে অতনু। নানাভাবে অপুকে ভয় দেখানো, সমুর মুখের এনলার্জড করা ছবি, নীলের আদলে একটা পুতুল ঘরে রেখে যাওয়া, সাউন্ড সিস্টেমে সমুর হাসি আর কথা চালিয়ে দেওয়া। অসুস্থ অপুকে পুরোপুরি পাগল করে দিতে পেরেছে অতনু। আর তাছাড়া ওই সাক্ষী ড্রাইভারটাকেও অনেকগুলো গোলাপি নোটে তারা ভেট দিতে হয়েছিল, না হলে শ্যামলীর সাক্ষ্য সব গুবলেট করে দিয়েছিল আরেকটু হলেই। কোর্টের সামনে শ্যামলীর মুখের কথা মিথ্যে প্রমাণিত হয়। সুবল সমাদ্দারের মুখটা ওফ দেখার মতো ছিল। আর ওই সমুখে সরানো, ওটা তো কোনো ব্যাপারই ছিল না। ওর সামনে অপুর কাছে আরও কাছে চলে যাওয়া, আর শেষ দিনের কাজটা অপু নিজের হাতেই করেছে। কি যেন নাম ওষুধটার? নিউরোটক্সিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমু শুধু দেখেই গেল। সমুর সারা শরীর নিথর হয়ে রইল। সব দেখছিল, কিন্তু হাত পা নাড়ানোর ক্ষমতা ছিল না। অপু ওকে ঝুলিয়ে দিয়েছিল ঘরের মধ্যে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু। আত্মহত্যা না খুন খুঁজুক পুলিশ, সব প্রমাণ তো অপুর বিরুদ্ধে। অতনু তো শুধু ওই ক্যাপটাগন অ্যাম্ফিটামিন বড়ি খাইয়ে যেত অপুকে সময়ে সময়ে। নেশায় আসক্ত হয়েই বিবেক বিবেচনা বর্জিত নানা নৃশংসতায় মেতে উঠত অপু।
মনোচিকিৎসক জানিয়েছিলেন ওষুধটি খেলে মানুষের দেহ মনে এক ধরনের উত্তম সুখ সুখ ভাব সৃষ্টি হয়। ওষুধটি খাওয়ার পর লোকে বেশি কথা বলা শুরু করে, ঘুম কম হয়ে যায়, খাওয়া দাওয়ায় রুচি কমে গেলেও শরীরে ব্যাপক শক্তি অনুভূত হয়। আর সেই উত্তমতা সমু, নীল আর অপু তিনজনকেই শান্ত করেছে। এবার ওদের পুরো সম্পত্তি অতনুর একার। অতনুর মনে হঠাৎ উদয় হলো, ভূতুটা গেল কোথায় কে জানে। বেড়ালটা ওর বড় প্রিয় ছিল। অপু মাঝে মধ্যে বলতো ভূতু ফিরে এসেছে। ও তো পাগলের প্রলাপ বই আর কিছুই নয়। মাথা ঠান্ডা করার জন্য ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে ল্যাপটপ খুলে বসলো অতনু। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া যাওয়ার ট্রেনের টিকিট কাটলো বেনামে। এখানে থাকলে ইন্সপেক্টর সুবল সমাদ্দার শান্তিতে থাকতে দেবে না। লোকটা সন্দেহ করেছে অতনুকে। আর তাছাড়া ওখানে একটা পাঞ্জাবি ফ্যামিলি বলপিন্দার ছাবড়া ওর দুই মেয়েকে নিয়ে বড়ই সমস্যায় ভুগছেন। বড় মেয়েটি বিকলাঙ্গ আর ছোট জন অটিস্টিক। আরও একটা কারণ আছে, লোকটার বিপুল সম্পত্তি। ওদের দেখাশোনার জন্য নতুন কেয়ারটেকারের কাজটা কয়েকদিন আগেই পেয়েছে অতনু। এখন সে আনমোল। ব্যাগ গুছিয়ে নিল অতনু। মনে মনে আওড়ালো ওর প্রিয় কবির একটা কবিতার কয়েকটা লাইন। সন্ধে নামছে তখন তোমার মুখে, আকাশে দূরের তারা চেনাচ্ছ তুমি। আমরা দেখছি আগুনের বন্ধুকে, জীবন ধ্রুবক, মৃত্যুই মরশুমি। নিজের ছেলেবেলায় পাগল দিদি আর বিকলাঙ্গ বাবার হাতে মার খেয়ে বড় হয়ে ওঠা ছেলেটা ঠিক করেছিল যতদিন বেঁচে থাকবে ওদের মতো মানুষকে কখনো বাঁচতে দেবে না। তাই একে একে সমু, অপুর পর ওর পরবর্তী শিকার বলবিন্দারের পরিবার। ব্যাগ গুছিয়ে বেরোতে যাবে এমন সময় ঘাড়ের কাছে একটা তীব্র যন্ত্রণা অনুভূত হলো। অস্ফুট চিৎকার বেরিয়ে এলো অতনুর মুখ থেকে। পেছন ফিরে দেখল ভূতু। ওর জিভের ওপর অসংখ্য কুচি কুচি দাঁতের শাড়ি। ততক্ষণে রক্ত ছলকে পড়েছে ওর শার্টের কলার বেয়ে। ও দেখতে পাচ্ছে বন্ধ দরজা না খুলেই প্রবেশ করেছে সমু। কাউকে কিছু না বলেই অপুও কখন যেন ঘরে ঢুকে পড়েছে। সেদিনের মতো সিলিং থেকে দড়ি ঝুলিয়ে দিয়েছে। আরে এটাকে ভেজা কাদার তলার মতো কিছু একটা অতনুর পাবে ওপরের দিকে উঠে আসছে না? নীল প্রাণহীন দেহ চারটে ঝুলঝুলে চোখ নিয়ে ওর দিকেই তাকিয়ে। সিলিংয়ের দড়িটা ক্রমশ নিচে নামছে, আরো নিচে, আরো নিচে। আর একটু পরেই সেটা ছুঁয়ে ফেলবে অতনুর গলাটা। শেষ হলো আমাদের আজকের নিবেদন অনিন্দিতা নাথের লেখা ভূতু। গল্পের সূত্রধার, গল্প পাঠে, পর্ব পরিচালনায় ও বাবার চরিত্রে আমি অর্ণব, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ফিনিক্স অডিওভার্স, স্ক্রিপ্টিংয়ে নীল, মা ও সমর্পিতার চরিত্রে অর্পিতা, শ্যামলীর চরিত্রে দেবস্মিতা, অপর্ণার চরিত্রে বর্ণিশা, অতনুর চরিত্রে প্রভাকর, সুবল সমাদ্দারের চরিত্রে সৌভিক, ইন্সপেক্টরের চরিত্রে আসঞ্জন, ডাক্তারের চরিত্রে মানব এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সহশিল্পীদের আমাদের পাশে থাকার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য শ্রোতারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের নিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড। ধন্যবাদ।